মনোযোগ দিয়ে শিখব। আচ্ছা, সবাই খুব মনোযোগী থাকবেন, নয়তো এই টপিক বুঝবেন না, এবং এটা হচ্ছে যতই বুঝিবেন ততই ভুলিবেন। তো রক্ত সংবহন কৌশল। রুই মাছের হৃৎপিণ্ডের বিভিন্ন ছিদ্রপথ কপাটিকা দ্বারা সুরক্ষিত থাকে। তো আপনারা কি বলতে পারবেন রুই মাছের হাটের মধ্যে কপাটিকা কয়টি থাকে? তিনটি। কি কি? সাইনোয়াট্রিয়াল, অ্যাট্রিয়াল, ভেন্ট্রিকুলার ভালভ। আচ্ছা, ভেরি গুড। কে বললেন এটা? সুমাইয়া। আচ্ছা, অনেক সুন্দর। তো এই যে এই কপাটিকাগুলির মাধ্যমে কি হয়, হৃৎপিণ্ডের যে দুইটা চেম্বারের যে সংযোগস্থল, সেই সংযোগস্থলটা কি থাকে, সুরক্ষিত থাকে, এবং সুরক্ষিত থাকার কারণে এই হৃৎপিণ্ডের মধ্য দিয়ে রক্ত কেবল একমুখী প্রবাহিত হতে পারে। ঠিক আছে, অর্থাৎ একটা দিকে রক্তটা কি হয়, প্রবাহিত হয়। এই জন্য এটিকে বলা হচ্ছে একচক্রী রক্ত প্রবাহ। রুই মাছের হৃৎপিণ্ডের বিভিন্ন ছিদ্রপথ কপাটিকা দ্বারা সুরক্ষিত থাকে বলে এদের হৃৎপিণ্ডের মধ্য দিয়ে রক্ত কেবল একমুখী প্রবাহে প্রবাহিত হয়, এবং এই ধরনের রক্ত প্রবাহকে একচক্রী রক্ত প্রবাহ বলে। তো যদি পরীক্ষায় সংজ্ঞা আসে যে একচক্রী রক্ত প্রবাহ কাকে বলে, বা রুই মাছের যে রক্ত সংবহন তন্ত্র সেটিকে একচক্রী প্রবাহ সংবহন বলা হয় কেন, এটা কি এখন পারা যাবে? আচ্ছা, রুই মাছের হৃৎপিণ্ডের মধ্য দিয়ে আমরা এর আগেই জেনেছি যে রুই মাছের হৃৎপিণ্ডের মাধ্যমে শুধুমাত্র কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্ত কিন্তু পরিবাহিত হয়। রুই মাছের হার্ট দ্বারা শুধুমাত্র কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্ত পরিবাহিত হয় বলে রুই মাছের হৃৎপিণ্ডকে বলা হয় ভেনাস হার্ট। তো এই কোশ্চেনটি ফার্স্ট টার্ম পরীক্ষায় আসবে। আমি এটা 80 ভাগ বলতে পারি, বাকি 20 ভাগ আমি বললাম না। যে রুই মাছের হার্টকে ভেনাস হার্ট বলা হয় কেন? তো যে হার্টের মাধ্যমে শুধুমাত্র কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্ত প্রবাহিত হয় সেই হার্টকে বলা হয় ভেনাস হার্ট। তো রুই মাছের হৃৎপিণ্ড দিয়ে শুধুমাত্র কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্ত প্রবাহিত হয় বলে রুই মাছের হৃৎপিণ্ডকে বলা হয় ভেনাস হার্ট। পারা যাবে? আচ্ছা, একটি ছন্দময় তালে প্রীতি আসো আইডিয়া 18। একটি ছন্দময় তালে হৃৎপিণ্ডের বিভিন্ন অংশে নির্দিষ্ট সময় অন্তর অন্তর সংকুচিত হয়। সর্বপ্রথম সাইনাস ভেনোসাস। আমরা জানি সাইনাস ভেনোসাস কি হয়, শিরা না ধমনী প্রসারিত হয়ে হয়? শিরা প্রসারিত হয়ে শিরা, এটা কে বললেন? রশ্মি। হ্যাঁ, তাহলে শিরা কি হচ্ছে, পৃষ্ঠীয় যে শিরা আমরা দেখি সেটা কি হয়, প্রসারিত হয়ে যায়, প্রসারিত হয়ে গঠন করে সাইনাস ভেনোসাস। আর সর্বপ্রথম কি হয়, এই সাইনাস ভেনোসাসেই কি হয়, সংকোচন ঘটে। যদি বলা হয় কোথায় সবার আগে সংকোচন ঘটবে, সংকোচন ঘটে সাইনাস ভেনোসাস। এরপরে সাইনাস ভেনোসাস হতে রক্তটা চলে যায় অলিন্দে, অলিন্দ থেকে চলে যায় নিলয়ে, এবং তারপরে চলে যায় ভালভাস যে অ্যাওর্টা আছে সেখানে। এবং হৃৎপিণ্ডের যে সংকোচন, সেই হৃৎপিণ্ডের সংকোচনকে বলা হয় সিস্টল, এবং প্রসারণকে বলা হয় ডায়াস্টল। তাহলে বলেন যে সিস্টল কাকে বলে আর ডায়াস্টল কাকে বলে? হৃৎপিণ্ডের সংকোচন হচ্ছে সংকোচনকে সিস্টল বলে, প্রসারণকে ডায়াস্টল। আচ্ছা, যদি বলা হয় সিস্টল কাকে বলে, হৃৎপিণ্ডের সংকোচনকে বলা হয় সিস্টল আর প্রসারণকে বলা হয় ডায়াস্টল। তো সিস্টলের মাধ্যমেই মূলত কি হয়, যে দেহের বিভিন্ন অংশে রক্তটা প্রবাহিত হয়, আর ডায়াস্টলের মাধ্যমে দেহের বিভিন্ন অংশ থেকে রক্তগুলি হৃৎপিণ্ডের দিকে আসে। তো এখন আমরা জানবো যে ধমনীতন্ত্র সম্পর্কে। রুই মাছের যে ধমনীতন্ত্র, সেই ধমনীতন্ত্র সম্পর্কে একটু দেখি। যে রুই মাছের ধমনীতন্ত্র প্রধানত কি নিয়ে গঠিত? অন্তর্বাহী ব্র্যাঙ্কিয়াল ধমনী এবং বহির্বাহী ব্র্যাঙ্কিয়াল ধমনী নিয়ে গঠিত। এই দুইটা নাম সবাই মনে মনে 2 বার পড়েন।
রুই মাছের ধমনীতন্ত্র বহির্বাহী ব্র্যাঙ্কিয়াল ধমনী এবং অন্তর্বাহী যে ব্র্যাঙ্কিয়াল ধমনী আছে সেই ধমনী নিয়ে গঠিত। রুই মাছের ধমনীতন্ত্র অ্যাফারেন্ট ব্র্যাঙ্কিয়াল আর্টারি এবং ইফারেন্ট ব্র্যাঙ্কিয়াল আর্টারি নিয়ে গঠিত। নাম দুইটা মনে থাকবে? রুই মাছের যে ধমনীতন্ত্রের ধমনীগুলির নাম বললাম, এটা কি মনে থাকবে? স্যার কথা বুঝতে যাচ্ছে না। ওকে, এখন কথা কেটে কেটে আসছে। আচ্ছা ঠিক আছে, এখন বুঝবেন, একটু অপেক্ষা করেন 1 মিনিট। স্যার আবার একটু বলেন ফার্স্ট থেকে। হ্যাঁ বলতেছি, দাঁড়ান আমি নতুন ভাবে সংযোগটা কানেক্ট করে নিই। আমি বলছিলাম যে রুই মাছের যে ধমনীতন্ত্রের কথা বললাম, এটা হচ্ছে অ্যাফারেন্ট ধমনী এবং ইফারেন্ট ধমনীর সমন্বয়ে গঠিত। কি বললাম? অ্যাফারেন্ট এবং ইফারেন্ট ব্র্যাঙ্কিয়াল ধমনীর সমন্বয়ে গঠিত। ধমনীর নাম কি মনে থাকবে? এটা কেটে আসছে। আমি বলছি রুই মাছের যে ধমনীতন্ত্র, এই ধমনীতন্ত্র অ্যাফারেন্ট এবং ইফারেন্ট ব্র্যাঙ্কিয়াল ধমনী নিয়ে গঠিত। এত ডিস্টার্বে ক্লাস নেওয়া যায় নেটের। এখন কি শুনতে পাচ্ছেন? আমি বলছি যে রুই মাছের যে ধমনীতন্ত্র, এই রুই মাছের ধমনীতন্ত্র অ্যাফারেন্ট রুই মাছের যে ধমনীতন্ত্র, এই ধমনীতন্ত্র অ্যাফারেন্ট ব্র্যাঙ্কিয়াল ধমনী এবং ইফারেন্ট ব্র্যাঙ্কিয়াল যে ধমনী আছে সেই ধমনী নিয়ে গঠিত। কি কি বললাম? অ্যাফারেন্ট, হ্যাঁ এখন অ্যাফারেন্টের বাংলা হচ্ছে অন্তর্বাহী, অন্তর্বাহী ব্র্যাঙ্কিয়াল ধমনী আর হচ্ছে বহির্বাহী ব্র্যাঙ্কিয়াল ধমনী। তো আমি খুব সহজ করে বলে দিই, শুধু কানের মধ্যে কথাটা থাকলেই হবে। যদি মনে হয় কারোর এই কান দিয়ে ঢুকে ওই কান দিয়ে বের হয়ে যাবে, এক পাশে হাত দিয়ে রাখেন কানে, যেন বের না হয় কথাটা। যে ধমনী হৃৎপিণ্ড থেকে কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্ত ফুলকায় বহন করে নিয়ে যায় তাদেরকে বলা হয় অ্যাফারেন্ট ব্র্যাঙ্কিয়াল ধমনী বা অন্তর্বাহী ব্র্যাঙ্কিয়াল ধমনী। এটা বুঝছেন? যে ধমনী কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্ত হৃৎপিণ্ড হতে ফুলকায় বহন করে নিয়ে যায় তাদেরকে বলা হয় অন্তর্বাহী ব্র্যাঙ্কিয়াল ধমনী। এই যে নেন, লিখে নেন। যে ধমনী হৃৎপিণ্ড হতে ফুলকার দিকে অক্সিজেন রিক্ত, মানে হচ্ছে কার্বন ডাই অক্সাইড যুক্ত, অক্সিজেন রিক্ত মনে থাকবে না, তুমি লিখো কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত বহন করে ফুলকায় নিয়ে যায়। যে ধমনী হৃৎপিণ্ড থেকে কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্ত বহন করে ফুলকায় নিয়ে যায় তাদেরকে বলা হয় অন্তর্বাহী ব্র্যাঙ্কিয়াল ধমনী বা অ্যাফারেন্ট ব্র্যাঙ্কিয়াল ধমনী। এটা বুঝছেন? জি স্যার। আচ্ছা, যে ধমনী অক্সিজেন সমৃদ্ধ রক্ত ফুলকা হতে দেহের বিভিন্ন অংশে বহন করে নিয়ে যায় তাদেরকে বলা হয় ইফারেন্ট ব্র্যাঙ্কিয়াল ধমনী বা বহির্বাহী ব্র্যাঙ্কিয়াল ধমনী। এটা বলেন, বুঝেননি কে? ওকে, বুঝেছি। আচ্ছা
তো হৃৎপিণ্ডের ভালভাস অ্যাওর্টা সম্মুখভাগ প্রলম্বিত হয়ে অঙ্কীয় দিকে যে ধমনী গঠন করে তাকে অঙ্কীয় মহাধমনী বলে। তো আমরা দেখি, এই যে এইটা হচ্ছে কি হৃৎপিণ্ড। তো হৃৎপিণ্ডের সাথেই যুক্ত থাকছে কি, হৃৎপিণ্ডের যে নিলয় রয়েছে সেই নিলয়ের সাথে বাল্বের মতো একটা প্রসারিত অংশ লাগানো থাকে, যেটাকে বলা হয় কি ভালভাস অ্যাওর্টা। এবং এই ভালভাস অ্যাওর্টা দেখো লম্বা হয়ে গেছে, কার্সরটা খেয়াল করো, এই যে লম্বা হয়ে কি গঠন করে, লম্বা হয়ে গঠন করে এই যে ভেন্ট্রাল অ্যাওর্টা। ভেন্ট্রাল অ্যাওর্টা মনে থাকবে না, বাংলায় শিখে নেন অঙ্কীয় মহাধমনী। কি গঠন করে? অঙ্কীয় মহাধমনী। তাহলে এই ক্লাস নিয়ে নি। ভালো আছো না? আমি এই ক্লাসটা শেষ করে নি, হ্যাঁ, বিবর্তন দেখাই দিচ্ছি। তাহলে যেটা বলছিলাম যে দেখো হার্টের যে নিলয় থাকে সেই নিলয়ের সাথে প্রসারিত যে অংশটুকু দেখতে পাচ্ছি যেটা লাগানো থাকছে সেটাকে বলা হচ্ছে কি ভালভাস অ্যাওর্টা। এবং এই ভালভাস অ্যাওর্টা দেখো প্রলম্বিত হয়ে অর্থাৎ লম্বা হয়ে যে ধমনীটা গঠন করে সেই ধমনীকে বলা হয় কি, সেই ধমনীকে বলা হয় ভেন্ট্রাল অ্যাওর্টা। ভেন্ট্রাল অ্যাওর্টার বাংলাটা শিখে নাও। ভেন্ট্রাল অ্যাওর্টার বাংলা হচ্ছে অঙ্কীয় মহাধমনী। কি বললাম? আচ্ছা, এইবার ভেন্ট্রাল অ্যাওর্টার একেবারে সম্মুখ ভাগে দেখো দুইটা শাখা বের হয়েছে, দেখছো? এই যে চিত্রটা খেয়াল করো, ভেন্ট্রাল অ্যাওর্টার একেবারে সামনের অংশে দেখো দুইটা শাখা বের হয়েছে, বের হয়ে যথাক্রমে প্রথম ফুলকা এবং প্রথম যে ফুলকা সেই ফুলকায় প্রবেশ করছে। তো রুই মাছের ফুলকা থাকে কয় জোড়া? রুই মাছের ফুলকা থাকে 4 জোড়া। তাহলে এই অন্তর্বাহী বা বহির্বাহী যে ব্র্যাঙ্কিয়াল ধমনী তাদের সংখ্যাও থাকবে 4 জোড়া। তো আমি যেটা বলছিলাম যে ভেন্ট্রাল অ্যাওর্টার সম্মুখ ভাগে দেখো দুইটা শাখায় বিভক্ত হয়ে গেছে, বিভক্ত হয়ে যথাক্রমে প্রথম জোড়া যে ফুলকা সেই প্রথম জোড়া ফুলকায় কিন্তু প্রবেশ করেছে। এখানে জাস্ট এক সাইড দেখানো হয়েছে, ডান পাশে শুধু দেখানো হয়েছে, বাম পাশেও কিন্তু এরকম আর একটা ফুলকা আছে। তারপরে এইভাবে দেখো দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ দেখো যথাক্রমে দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ শাখা, দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ জোড়া যে ফুলকা সেই ফুলকায় প্রবেশ করছে। এবার বুঝছো? দেখো প্রথমে দুইটা শাখায় বিভক্ত হয়ে গেল, তার নিচে ঠিক আরেকটা দ্বিতীয় ফুলকায় প্রবেশ করছে, তার নিচে তৃতীয় ফুলকায় প্রবেশ করছে, তার নিচে চতুর্থ ফুলকায় প্রবেশ করছে। অর্থাৎ হার্টের কাছাকাছি যেটা থাকছে সেটা হচ্ছে চতুর্থ ফুলকা, আর সব থেকে দূরে যেটা থাকছে সেটা হচ্ছে প্রথম ফুলকা। বোঝা গেছে? আচ্ছা, এখন আপনারা চিত্র আঁকার সময় আবার হার্টের যেটা কাছে তাহলে নিচ থেকে উপরের দিকে যায়, এটা প্রথম, দ্বিতীয়, তৃতীয় উল্টোটা লেখার দরকার নাই। সব থেকে দূরবর্তী জায়গায় যে ফুলকাটা থাকে সেটা প্রথম, তারপর এটা দ্বিতীয়, তারপরে তৃতীয়, তারপর চতুর্থ, অর্থাৎ উপর থেকে কাউন্টডাউন হবে। ঠিক আছে? তো এরপরে দেখি কি বলছে, দেখো এইটুকু যে বুঝছে পরেরটা সে বুঝবে যে হৃৎপিণ্ডের ভালভাস অ্যাওর্টার সম্মুখভাগ প্রলম্বিত হয়ে দেহের অঙ্কীয় দিকে যে ধমনী গঠন করে তাকে অঙ্কীয় মহাধমনী বা ভেন্ট্রাল অ্যাওর্টা বলে। অ্যাওর্টা মানে হচ্ছে মহাধমনী। এটি গলবিলের অঙ্কীয় দিক বরাবর প্রসারিত হয়ে হায়োইড আর্চের পশ্চাৎ সীমা পর্যন্ত বিস্তৃত হয় এবং দেখেন সম্মুখ প্রান্তে এটি দ্বিধা বিভক্ত হয়ে যায়, মানে দুই ভাগে ভাগ হয়ে যায়, ভাগ হয়ে প্রথম অন্তর্বাহী ব্র্যাঙ্কিয়াল ধমনীতে রূপান্তরিত হচ্ছে। এই যে এইটা হচ্ছে প্রথম অন্তর্বাহী ব্র্যাঙ্কিয়াল ধমনীতে রূপান্তরিত হয়। ভেন্ট্রাল অ্যাওর্টার দুই পাশ হতে অন্যান্য তিনটি, দুই পাশ হতে অন্যান্য তিনটি, তাহলে অন্যান্য তিনটি কই দেখো, এই যে একটা, দুইটা, তিনটা, অন্যান্য তিনটা ব্র্যাঙ্কিয়াল ধমনী উৎপত্তি লাভ করে দ্বিতীয় থেকে চতুর্থ ফুলকায় রক্ত পরিবহন করে এবং ব্র্যাঙ্কিয়াল ধমনী হতে একটি শাখা বের হয়ে প্রতিটি ফুলকা ল্যামেলায় কি করে,
রক্ত পরিবহন করার পর কৌশিক জালিকা এবং ল্যাকুনাতে বিভক্ত হয়, আরো এগুলি ক্ষুদ্র ক্ষুদ্র শাখায় বিভক্ত হয়ে যায়, যেগুলিকে বলা হয় ব্লাড ক্যাপিলারি বা কৌশিক জালিকা, এবং কি ল্যাকুনাতে বিভক্ত হয়। কৌশিক জালিকা হতে ফুলকা ল্যামেলার ওপর দিয়ে পার্শ্বে আরো একটি ধমনীর উদ্ভব হয়। তো এইভাবে কি হচ্ছে যে সব ধমনী মিলে প্রত্যেক ফুলকা হতে একটি করে আবার কি করবে, এখানে অনেকগুলি শাখা হয়ে যাবে, প্রত্যেকগুলি আবার মিলিত হয়ে কি করে এবার বহির্বাহী ব্র্যাঙ্কিয়াল ধমনী সৃষ্টি করে। ঠিক আছে, বহির্বাহী ব্র্যাঙ্কিয়াল ধমনী আবার কি করে, বহির্বাহী ব্র্যাঙ্কিয়াল ধমনীর কাজ হচ্ছে ফুলকা হতে অক্সিজেন সমৃদ্ধ রক্ত দেহের বিভিন্ন অংশে পরিবহন করা, অর্থাৎ দেহের বিভিন্ন অংশ থেকে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্তগুলি প্রথমে হার্টে আসে, হার্ট থেকে আসে কোথায়, হার্ট থেকে আসে ফুলকায়। আমাদের যেমন ফুসফুসের ভিতরে অক্সিজেন সমৃদ্ধ রক্তে পরিণত হয়, মাছের ক্ষেত্রে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত ফুলকায় এসে অক্সিজেন যুক্ত রক্তে পরিণত হয়। তো বহির্বাহী যে ব্র্যাঙ্কিয়াল ধমনী আছে, সেই বহির্বাহী ব্র্যাঙ্কিয়াল ধমনী কি করে, অক্সিজেন সমৃদ্ধ যে রক্তগুলি, সেই রক্তগুলিকে ফুলকা হতে নিয়ে দেহের বিভিন্ন জায়গায় তারা কি করে, সরবরাহ করে। তো এখন দেখি আমরা বহির্বাহী ব্র্যাঙ্কিয়াল ধমনী, এটা বোঝেননি কে বলেন, বুঝতে পারছেন? আরেকবার বলেন না। আমি বললাম এখন আমরা যেটা পড়ছি সেটা হচ্ছে বহির্বাহী ব্র্যাঙ্কিয়াল ধমনী। আমরা অন্তর্বাহী ব্র্যাঙ্কিয়াল ধমনী কিন্তু পড়লাম। অন্তর্বাহী ব্র্যাঙ্কিয়াল ধমনী কিভাবে সৃষ্টি হয়, বালবাস অ্যাওর্টা যেটা ছিল সেটা প্রসারিত হয়ে কি করে, ভেন্ট্রাল অ্যাওর্টা বা অঙ্কীয় মহাধমনী গঠন করে, এবং এই অঙ্কীয় মহাধমনী থেকেই কি হয়, অঙ্কীয় মহাধমনী একেবারে শেষ প্রান্তে গিয়ে কি হয়, দুইটা শাখায় বিভক্ত হয়ে যায়। বিভক্ত হয়ে কি হয়, প্রথম যে ব্র্যাঙ্কিয়াল ধমনী, সেই প্রথম ব্র্যাঙ্কিয়াল ধমনীর সূচনা করে। এইভাবে পর্যায়ক্রমে চারটি কি হয়, মানে 4 জোড়া এই অন্তর্বাহী ব্র্যাঙ্কিয়াল ধমনী সৃষ্টি হয় এবং 4 জোড়া ফুলকার মধ্যে প্রবেশ করে। এবার বুঝছেন? এরপরে বহির্বাহী যে ব্র্যাঙ্কিয়াল ধমনী আমরা সেটা সম্পর্কে জানবো। তো বহির্বাহী ব্র্যাঙ্কিয়াল ধমনী কাকে বলে, যে ধমনী অক্সিজেন সমৃদ্ধ রক্ত ফুলকা হতে দেহের বিভিন্ন অংশে পরিবহন করে, তাদেরকে বলা হয় বহির্বাহী ব্র্যাঙ্কিয়াল ধমনী। আমি দাগিয়ে দিচ্ছি, এই যে নাও, এটুকু লিখে নাও, এটুকু একটু পড়ে নাও। এই যে দেখো, যেসব ধমনী ফুলকা হতে অক্সিজেন সমৃদ্ধ রক্ত দেহের বিভিন্ন অংশে পরিবহন করে, তাদের বহির্বাহী ব্র্যাঙ্কিয়াল ধমনী বলে। এটা কি, এর থেকে সহজ সংজ্ঞা নাই? এটা কি বুঝছেন নাকি এরকম আছে যে আমি বুঝবো না স্যার, আপনি আমাকে বোঝান তো দেখি, এরকম কেউ আছেন? কেউ নাই, তাই না? সংখ্যাটা তো ইজি, কিন্তু বাকি পার্টগুলো অনেক কঠিন। না, এই কঠিনের জন্যই আমি আগেরটা পড়তে বললাম। সবই সহজ, কঠিন মনে করলে তুমি শিখতে পারবে না। তুমি মনে করো সহজ, এবং একটু বেশি পড়তে হবে। এই টপিকটা একটু কেমন জানি স্যার? আরে এই টপিকটা তো, এটা তো মাসের, আপনি ডাক্তার হবেন তখন তো আরো কেমন হয়ে যাবে এটা, তাই না? সহজ মনে করবেন তাহলে সহজ, আর যদি কঠিন মনে করেন সহজ জিনিসও কঠিন হয়ে যাবে। আপনারা পড়েন, না বুঝলে আমি তো আছি। এরপরেরটাই যাই। 4 জোড়া ফুলকা হতে, মাছের ফুলকা, রুই মাছের ফুলকা থাকে 4 জোড়া। তো বলা হচ্ছে 4 জোড়া ফুলকা হতে 4 জোড়া বহির্বাহী ব্র্যাঙ্কিয়াল ধমনীর উদ্ভব হয়। প্রথম যে বহির্বাহী ধমনী অঙ্কীয় দেশে হায়োইড আর্সের হ্রাসপ্রাপ্ত ফুলকা বা সিউডোব্র্যাঙ্কে রক্ত পরিবহন করে। এটা মনে রাখতে হবে, প্রথম বহির্বাহী ধমনী অঙ্কীয় দেশে হায়োইড আর্সের হ্রাসপ্রাপ্ত ফুলকা বা সিউডোব্র্যাঙ্কে রক্ত পরিবহন করে। যদি বলা হয় প্রথম বহির্বাহী ব্র্যাঙ্কিয়াল ধমনী কোথায় রক্ত বহন করে, সিউডোব্র্যাঙ্কে রক্ত বহন করে, এবং সিউডোব্র্যাঙ্কের সম্মুখে অপথ্যালমিক ধমনী হিসেবে চোখে রক্ত সরবরাহ করে। আমরা চিত্রটি দেখি।
তাহলে প্রথম যে বহির্বাহী ব্র্যাঙ্কিয়াল ধমনী ছিল, এই যে এইটা হচ্ছে প্রথম বহির্বাহী ব্র্যাঙ্কিয়াল ধমনী। এই যে এখানে লেখা আছে দেখো, এই যে প্রথম বহির্বাহী ব্র্যাঙ্কিয়াল ধমনী। প্রথম বহির্বাহী ব্র্যাঙ্কিয়াল ধমনী রক্ত সরবরাহ করছে কোথায়? প্রথম বহির্বাহী ব্র্যাঙ্কিয়াল ধমনী রক্ত সরবরাহ করছে এই যে সিউডো ব্র্যাঙ্কে। সিউডো শব্দের অর্থ হচ্ছে ফলস বা মিথ্যা। সিউডো শব্দের অর্থ হচ্ছে কি? ফলস বা মিথ্যা। তো এখান থেকে দেখো আরেকটা শাখা তৈরি হয়েছে, এই যে এই শাখাটা, এই যে এই শাখাটা রক্ত কোথায় সরবরাহ করছে? অপথ্যালমিক। অপথ্যালমিক মানে চোখ, ঠিক আছে? যে ডাক্তারের দোকানে চোখ, সেই জায়গাগুলিতে কি করে? রক্ত বহন করে। এরপরে দেখি পরের অংশে কি বলছে, যে দেখো চোখে রক্ত সরবরাহ করে, যে অপথ্যালমিক হিসেবে চোখে রক্ত বহন করে। এবং প্রতি পার্শ্বের প্রথম এবং দ্বিতীয় বহির্বাহী ব্র্যাঙ্কিয়াল ধমনী, দেখো প্রতি পার্শ্বের প্রথম এবং দ্বিতীয় বহির্বাহী ব্র্যাঙ্কিয়াল ধমনী মিলে কি করে? দেখো লম্বালম্বী একটা গঠন করছে। প্রথম এবং দ্বিতীয় বহির্বাহী ধমনী কি করছে? মিলে দেখো লম্বা একটা শাখা তৈরি করছে। আমরা দেখাই শাখাটা একটু। এই যে এখানে একটা শাখা দেখছো, এই একটা শাখা, এই একটা শাখা, লম্বালম্বী দুইটা কিন্তু শাখা গঠন করছে। এবং এই শাখা দুইটার নাম দেয়া হয়েছে কি? দেখো এই যে ল্যাটারাল অ্যাওর্টা। কি নাম দেয়া হয়েছে? ল্যাটারাল অ্যাওর্টা। দেখতে পাচ্ছ? এটা কি বুঝছো? জি স্যার। ওকে, তো আমরা একটু দেখি এখানে কি লিখছে। যেটা বললাম সেটা এখন দেখো। এই যে কি বলা হচ্ছে, যে প্রথম এবং দ্বিতীয় বহির্বাহী ব্র্যাঙ্কিয়াল ধমনী মিলে যে লম্বালম্বী ধমনী গঠন করে তাকে পার্শ্বীয় ধমনী বলে। এবার দেখো, এই যে দেখো এটাকে বলা হচ্ছে কি? পার্শ্বীয় ধমনী। যে লম্বা যে ধমনীটা, এই ধমনীগুলোকে বলা হচ্ছে কি? পার্শ্বীয় ধমনী। তাহলে পার্শ্বীয় ধমনী কয়টা? দুইটা। একটা, একটা, হ্যাঁ দুইটা। এইবার দেখো পার্শ্বীয় ধমনীটা কি করছে? সম্মুখ প্রান্তে, আমরা আরেকটু দেখাই দিই, যে এই যে দেখো সম্মুখ প্রান্তে এসে এখানে একটু দেখো, এই যে এই অংশে একটা ডিম্বাকৃতির অংশ গঠন করছে না একটা? দেখছো? এই যে এই অংশটুকু, এই যে এইটুকু খেয়াল করো। এবং এইটাকে বলা হচ্ছে কি? এই অংশটার নাম হচ্ছে সার্কিউলাস সেফালিকাস। কোনটার নাম আমি দেখাই দিই তোমার। হ্যাঁ, সার্কিউলাস সেফালিকাস। এই যে আমি, এই যে এটা, এই যে ইরেজারটা দিয়ে আমি যেটা দেখাচ্ছি, এটার নাম হচ্ছে কি? সার্কিউলাস সেফালিকাস। আচ্ছা, এইবার খেয়াল করো, এইবার খেয়াল করো যে পরের অংশে কি ঘটছে দেখো। যায় না কেন? এইবার দেখো যে দুইটা যে ল্যাটারাল অ্যাওর্টা, দুইটা ল্যাটারাল অ্যাওর্টা এবার কি ঘটছে দেখো। দুইটা ল্যাটারাল অ্যাওর্টা দেখো এই জায়গাটায় এসে কিন্তু একীভূত হয়ে গেছে। দেখছো? একীভূত হয়ে কি গঠন করছে? একীভূত হয়ে গঠন করছে ডরসাল অ্যাওর্টা। তাহলে দুইটা পার্শ্বীয় যে কি ছিল, ধমনী ছিল, সেই দুইটা ধমনী একসাথে যুক্ত হয়ে গেছে। যুক্ত হয়ে কি গঠন করলো? ডরসাল অ্যাওর্টা। এই যে এটা হচ্ছে ডরসাল অ্যাওর্টা। দেখছো? তাহলে এই যে পার্শ্বীয় ধমনী ছিল, যুক্ত হয়েছে, তাহলে এখানে শুধু ডরসাল অ্যাওর্টাল কেন বলবে? কারণ এইটা হচ্ছে পৃষ্ঠদেশ বরাবর যাবে। এটা এই ধমনীটা দুইটা কমন যে একটা তৈরি করছে, এটা কি বলেছে? ডরসাল অ্যাওর্টা। মানে এটা পিঠের দিক দিয়ে যাবে, এই জন্য বলা হচ্ছে ডরসাল অ্যাওর্টা, মানে পৃষ্ঠীয় মহাধমনী। এই দুইটা মিলে তৈরি করছে কি? পৃষ্ঠীয় মহাধমনী। এবং পৃষ্ঠীয় মহাধমনী থেকে আবার কতগুলি শাখা বের হয়, বুঝছো? এই যে দেখো এই টোটালটা হচ্ছে প্রধান ডরসাল অ্যাওর্টা। আর এই ডরসাল অ্যাওর্টা থেকে আবার কি বললাম, যে কতগুলি শাখা বের হবে। যেমন আমি এখানে একটা শাখা দেখাচ্ছি, এই যে একটা শাখা, তারপরে এই যে একটা শাখা, এই একটা শাখা, এই একটা শাখা। দেখছো? ডরসাল অ্যাওর্টা থেকে কি হচ্ছে? অনেকগুলি শাখা বের হচ্ছে। তো এখন এই শাখাগুলি আবার কোথায় রক্ত বহন করবে চলো দেখে নি। এইবার যদি না বুঝেন আর বুঝাইতেই পারবো না। এবার মনে হয় বুঝছেন নাকি বুঝেননি? বলেন, কঠিন লাগছে? আচ্ছা, ভেরি গুড। আপনারা তো দেখি সবাই এখনই ডাক্তার হয়ে গেছেন অর্ধেক। জি স্যার, ডাক্তার
হুম, মাছের ডাক্তার। হ্যাঁ মাছের ডাক্তার। মাছের ডাক্তারের কিন্তু অনেক ডিমান্ড, এটা মাথায় রাখবেন। ঠিক আছে, মাছের ডাক্তারের কিন্তু অনেক ডিমান্ড। আচ্ছা, বহির্বাহী ব্র্যাঙ্কিয়াল ধমনী যেটা পড়াছিলাম, দেখো পার্শ্বীয় ধমনী গঠন করে। তৃতীয় এবং চতুর্থ বহির্বাহী ব্র্যাঙ্কিয়াল ধমনী পার্শ্বীয় ধমনীতে উন্মুক্ত হওয়ার পূর্বে একত্রে মিলিত হয় এবং সম্মুখ দিকে ক্যারোটিড ধমনী গঠন করে আমরা বললাম। এবং দেখো এক লাইন পরে যে দুই পাশের পার্শ্বীয় ধমনী সম্মুখ দিকে গলবিল অঞ্চলের পৃষ্ঠীয় দেশে একটি ডিম্বাকার ধমনী বলয় গঠন করে, যাকে বলা হয় সার্কিউলাস সেফালিকাস। 3 নম্বরে দেখি ডরসাল অ্যাওর্টা। দুই পাশের পার্শ্বীয় ধমনী পেছনের দিকে একত্রে মিলিত হয়ে একটি মধ্য পৃষ্ঠীয় ধমনী পৃষ্ঠীয় মহাধমনী গঠন করে বা ডরসাল অ্যাওর্টা গঠন করে। এটি দেহের পৃষ্ঠদেশে মেরুদণ্ডের নিচ দিয়ে সম্মুখ হতে পশ্চাৎ প্রান্ত পর্যন্ত প্রসারিত থাকে এবং দেহের পশ্চাৎ দিকে ডরসাল অ্যাওর্টা থেকে যেসব প্রধান রক্তনালী সৃষ্টি হয়, আমি যে অ্যারো দিয়ে দেখালাম, তো সেইগুলি কি কি দেখো, সাবক্ল্যাভিয়ান। তো এইটা কিন্তু এমসিকিউ এর জন্য ভালো করে পড়তে হবে। এখন যেটা পড়াচ্ছি, সাবক্ল্যাভিয়ান যে ধমনীর কথা বললাম, সে কোথায় রক্ত সরবরাহ করে, দেখো সাবক্ল্যাভিয়ান রক্ত সরবরাহ করে বক্ষ পাখনায়, তারপরে বক্ষ চক্রের দিকে। তাহলে এইটা কিন্তু তোমার মনে রাখতে হবে। যদি বলা হয় সাবক্ল্যাভিয়ান যে ধমনী, সে রক্ত কোথায় সরবরাহ করে, যে সাবক্ল্যাভিয়ান রক্ত সরবরাহ করছে কোথায়, বক্ষ পাখনা এবং বক্ষ চক্রে। তারপর হ্যাঁ, তারপরে যেটা সেটা হচ্ছে কি সিলিয়াকো মেসেন্টারিক, সে রক্ত সরবরাহ করবে কোথায়, আমরা এখন দেখি পাকস্থলীতে, অন্ত্রে, যকৃতে, অগ্নাশয়ে এবং মলাশয়ে, অর্থাৎ পরিপাক তন্ত্রের সাথে রিলেটেড যে অংশগুলি, সেই জায়গাগুলিতে রক্ত সরবরাহ করবে কে, মেসেন্টারিক ধমনী, সিলিয়াকো মেসেন্টারিক ধমনী। তারপরে প্যারাইটাল যে ধমনী, এই যে দেখো প্যারাইটাল ধমনী রক্ত সরবরাহ করছে কোথায়, প্যারাইটাল দেহ, হ্যাঁ দেহ যে প্রাচীর রয়েছে সেখানে রক্ত সরবরাহ করবে প্যারাইটাল ধমনী। রেনাল শব্দের অর্থ আমরা জানি, তাহলে কিডনিতে রক্ত সরবরাহ করবে রেনাল ধমনী। ইলিয়াক যে, সে কিন্তু শ্রোণী পাখনায় রক্ত সরবরাহ করবে, ইলিয়াস না কিন্তু ইলিয়াক। তারপরে কডাল যে, সে রক্ত সরবরাহ করবে কোথায়, লেজে। তো এই যে এইগুলি যে এতক্ষণ আমি লিখে দিলাম, এইগুলি থেকে পরীক্ষায় কোন কোশ্চেন আসে একটু বলে দিই। এখান থেকে কোশ্চেন আসবে, একটু লিখি। এমসিকিউ, এমসিকিউ জাতীয় যে কোশ্চেনগুলি হয় সেই কোশ্চেনগুলি কিন্তু এখান থেকে আসবে। এই জন্য আপনাদের ভালো করে এখান থেকে এইটুকু খুব খুব ভালো করে পড়তে হবে। এমসিকিউ এমসিকিউ এমসিকিউ। তো এখন যেটুকু বোঝাইলাম, এবার বলেন অসুবিধা আছে কার, কে কে বোঝেননি বলেন। এবং এটা আপনাদের প্র্যাকটিক্যাল থাকে, এগুলি বের করতে হয়। ঠিক আছে স্যার, আমাদের এক্সামে সিকিউর পার্টের জন্য কিভাবে আসে কোশ্চেনগুলো? আমি যেমন হাইড্রা যখন পড়াইলাম তখন একটা নোট দিয়ে দিয়েছিলাম না, ওই নোটের ভিতরে তো সব কোশ্চেন। হ্যাঁ, তো ওই নোটগুলো দেখে নিবা কিভাবে কোশ্চেন আসে। তারপরে প্রথম অধ্যায়ের নোট তো দেয়া হয়নি না? আচ্ছা, প্রথম অধ্যায়ে নোট দিয়ে দিব, আপনাদের টেনশনের কোনো কারণ নাই। আপনাদের কাজ শুধু পড়ালেখা করার, আর আমার কাজ হচ্ছে আপনাদের কি করে ভালো করতে হবে সেটা নিয়ে কাজ করা। ঠিক আছে? তো স্যার, হাইড্রার নোটটা কোথায় পাবো? হাইড্রার নোট তো ক্লাসরুমে দেওয়া হয়েছিল অনেক আগেই। পাইনি তো। স্যার, আমি পাইনি। আচ্ছা, যারা যারা পাননি, ওই আমার যে হোয়াটসঅ্যাপ আছে ওখানে আপনার ইমেল আইডিটা লিখে দিন। ঠিক আছে? ইমেল আইডি গুলি হোয়াটসঅ্যাপে না, মেসেঞ্জারে দিবা, হোয়াটসঅ্যাপে না, মেসেঞ্জারে দিও। আমার যে মেসেঞ্জার সেখানে দিও। হ্যাঁ, আমি মেইল করে দিব, অসুবিধা নাই। আর আমার যদি মনে না থাকে আমাকে একজন ফোন দিয়ে মনে করাই দিবা। ঠিক আছে? আমি অনেক সময় কিন্তু ভুলে যাই। হ্যাঁ, এমসিকিউ এমসিকিউ আচ্ছা, এমসিকিউ তো আপনারা পাননি মার্কস। হ্যাঁ স্যার, ওই যে একটা কোশ্চেনের না ভুল অ্যানসার আসছিল। আচ্ছা, ওইটা আমি পরে ঠিক করে দিব, অসুবিধা নেই। আপনি ওইটা এক যোগ করে নেন। হ্যাঁ,
অপশনে তো ভুল হয়েছে এটা আচ্ছা দিতে। ঠিক আছে স্যার। স্যার আমারটা আমি দেখতে পারিনি। ও আচ্ছা, দেখে নেন। তো এবার বলেন যে কারো কোথাও অসুবিধা আছে? অসুবিধা না থাকলে আমি পড়া জিজ্ঞেস করব। কোনো প্রশ্ন? কোনো প্রশ্ন আছে নাকি প্রশ্ন করব না? এই যে সবাই এখন ইমেল অ্যাড্রেস পাঠানো শুরু করছে। তো কারোর কোনো কোশ্চেন আছে? নো স্যার। তাহলে আমি জিজ্ঞেস করি, আমার কিছু কোশ্চেন আছে। ঠিক আছে, এবার বলেন বহির্বাহী ব্র্যাঙ্কিয়াল ধমনী কাকে বলে? বলো। এইসব ধমনী পূর্ণাঙ্গে অক্সিজেন সমৃদ্ধ রক্ত দেহের বিভিন্ন অংশে পরিবহন করে। বহির্বাহী ব্র্যাঙ্কিয়াল ধমনী। তো এই রক্তটা কোথা থেকে পরিবহন করবে? অক্সিজেন সমৃদ্ধ বায়ু হৃৎপিণ্ড থেকে। হ্যাঁ, আবার বলো, ভালো করে বলো। যেসব ধমনী কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ বাতাস। কে বলছে কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ বাতাস? কে বললো? হুম, আচ্ছা, সবাই বুঝতে পারছি। আপনারা সবাই এই আজকের লেকচারটা খুব ভালো করে পড়বেন। আমি আজকে আবার পরীক্ষা নেব, এমসিকিউ পরীক্ষা নেব। সবাই খুব ভালো করে পড়বেন এবং আগামী ক্লাসে আপনাদের এটার ভাইবা নেব। ঠিক আছে? তো হ্যাঁ, সময় শেষ। সবাই ভালো করে প্রিপারেশন নেন আর সবাই হচ্ছে মেসেঞ্জার গ্রুপে আপনাদের আইডিটা লিখে উপস্থিতি নিশ্চিত করেন। আল্লাহ হাফেজ। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। কোন রুম ফাঁকা আছে দেখো। চলো এই রুমে ঢুকি।